আমি আবারও আমার হুলিয়া বদলে নতুন পরিচয়ে আমার দেশে যাব। আমার তো গদিতে বসার দরকার নেই। আমি যাব আমার দেশের গরিব মানুষদের পাশে দাঁড়াতে, মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করতে। স্বামীজির ভাষায় শিব জ্ঞানে জীব সেবা। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद वो शान। 31 ডিসেম্বর 1948, রাজঘাট, দিল্লি। গান্ধীজির নশ্বর দেহদাহ হচ্ছে। নেহেরু সহ কংগ্রেসের সব লিডারই উপস্থিত। রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক সাধু বাবা। সবার অলক্ষ্যে দাঁড়িয়ে রয়েছেন গান্ধীজিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তিনি মনে মনে বললেন, আপনার সঙ্গে চিরকালই মতাদর্শের তফাৎ হলেও লক্ষ্য ছিল এক স্বতন্ত্র ভারত। আপনি যদি একটু আমাকে বুঝতেন, তাহলে হয়তো আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষের ভবিষ্যৎটা অন্যরকম হতো। আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 1969 সাল, ফৈজাবাদের এক আশ্রম। সরস্বতী দেবী নামক এক মহিলা পর্দার আড়ালে থাকা এক সাধুর কাছে এসে বললেন, ভগবান দাসজি, আপনার সঙ্গে দেখা করতে পবিত্র মোহন রায় এসেছেন। ভগবান দাসজি বললেন, কি খবর মুজিবরের? কি বলছে ও? পবিত্র মোহন রায় বললেন, ওনারা খুব বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের অত্যাচার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আপনার সব পরামর্শ আমি মানিক শাহকে অলরেডি পৌঁছে দিয়েছি। ওনারা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন আমাকে এরপরে খুব সাবধানে যোগাযোগ করতে। এখন আমি সবকিছুরই ঊর্ধ্বে, তবে পবিত্র, তুমি সাবধানে থেকো, কারণ তোমার নাম এখনো নাজি ওয়ার ক্রিমিনাল লিস্টে আছে। ওরা তোমাকে বিভিন্ন ব্যাপারে হ্যারাস করতে পারে। মুখ যেন একদম সিল থাকে। ত্রৈলোক্য মহারাজের চিঠির উত্তর উনি এবার একটু তাড়াতাড়ি দিতে বলেছেন। সেই অনুশীলন সমিতির লিডার যখন ছিল, তখন থেকেই ও খুব পাংচুয়াল। ব্রিটিশ বিরোধী হলেও স্বভাবটা ওদের মতোই। ঠিক আছে, দিয়ে দেব। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। সরস্বতী, একবার ডক্টর টিসি ব্যানার্জিকে আসতে বলবে তো। আরে ওই তো ডক্টর সাহেব এসে গেছেন। আসুন, আপনারই কথা হচ্ছিল, বসুন। ডক্টর ব্যানার্জি পর্দার ওপারে গিয়ে ভগবান দাসজিকে পরীক্ষা করে বললেন, আপনি আরেকটু শরীরের দিকে নজর দিন। এখন তো অনেক দিন হলো, এবার তো বাইরে আসুন। কেন? কিসের জন্য বাইরে আসতে হবে? অনেক দিনই তো দেশ আর নিজের মতাদর্শের জন্য লড়াই করলাম, তাহলে এখন বেরিয়ে কি লাভ হবে? আপনাকে করাপ্টেড রাজনীতিতে দরকার, এই দেশের জন্য দরকার, এই সমাজের জন্য দরকার। আমার নাম দেশের লোকেরা জীবিতদের তালিকা থেকে কেটে দিয়েছে, আর এখন যদি আমি বাইরে যাই, লোকে আমায় ক্রিমিনাল বলবে। আমার সাথে সাথে পবিত্রর মতো আরো অনেকের বিপদ বাড়বে। আর সব থেকে বড় কথা, দেশের লোকেরা বিপদে পড়ে যাবে। আমার বেরোনোটা উচিত হবে না। আমি এখন আমার ধ্যান যোগ নিয়ে বেশ আছি। ফৈজাবাদ, 1985, জানুয়ারি মাস। আরে এই তো ডক্টর সাহেবা এসে গেছেন। আসুন আসুন, বসুন। তিনি কিছু খাবার নিয়ে এলেন। ইস, আপনি এখানে এলে এত খাওয়ান, আমাদের ভারী লজ্জা করে। আমরা সন্ন্যাসী মানুষ, এর বেশি আর কি বা খাওয়াতে পারি তোমাদের? তাই যা পারি পরিবেশন করি। এত ঠান্ডায়
ঠান্ডায় এখানে আপনি কিভাবে থাকেন? আমাদের খুব দুঃখ হয়, আপনার জন্য কিছু করতেও দেন না। আই এম আ সোলজার ও সন্ন্যাসী দুই। কিছু কিছু ক্ষেত্রে একই রকম বলতে পারো। তাদের নিজেদের স্বার্থ নয়, তারা দেশের মানুষের স্বার্থ নিয়ে সর্বদা চিন্তা করে। তাছাড়া যখন এখানে আসি তখন আমি নেপাল হয়ে আসি। যে পথ দিয়ে যেভাবে আমি এসেছি আর যেভাবে আমি থেকেছি তার তুলনায় এটা কিছুই নয়। আমার কাছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। সিটিং হিয়ার আই ক্যান টেল ইউ what recipe is cooking in the Prime Minister's house, what is happening in Pakistan. আমার অনেক লোক আছে যাদের সাহায্যে আমি সব খবর পাই। আমি তো সামনেই আছি। এখানে অনেকে আছে যারা সরকারের বিভিন্ন পোস্টে কাজ করে। আমি ওদের থেকেই সব জানতে পারি। ডক্টর ব্যানার্জি চোখে জল নিয়ে বললেন, কিন্তু এটা কি ভগবান দাসজি, আপনি একদিন দুই দিন না, এত বছর তো হলো এখানে রয়েছে। এত বড় একজন মানুষ কত সম্মানের সঙ্গে বিলাসবহুল জায়গায় থাকার কথা, আর আপনি এখানে এইভাবে। অন্তত আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আমার এই দেহ যে কাজের জন্য ছিল সেই কাজ সম্পন্ন হয়েছে। এখন আমার যাওয়ার সময় উপস্থিত। এরকম কথা আর কোনোদিনও বলবে না। কমসে কম এক জিতা জাগতা গুমনামই ঠিক আছে, কিন্তু একজন আসল দেশপ্রেমিককে দেখতে পাচ্ছি, সেবা করতে পারছি, এটাই তো অনেক। ডক্টর মিশ্রা ডক্টর ব্যানার্জিকে আস্তে করে ডেকে বললেন, এখন ওনার শরীর কেমন আছে? একদমই ভালো নয়। 1985 সাল 18 সেপ্টেম্বর গুপ্তাঘাট। আবহাওয়া বেশ খারাপ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ভগবান দাসজির নিথর দেহ শুয়ে আছে। শরীরে জাতীয় পতাকা ঢাকা দেব। খুব কাছের 13 জন অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে পড়ছে। তারপর পতাকা সরিয়ে নেওয়া, আগুন প্রজ্বলিত, দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে গেল এক মহামানবের নশ্বর শরীর। পড়ে রইল তার কর্ম, যা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ব্যাপ্ত। তোমার অসংখ্য ভক্তরা যারা সারা জীবন বুকে পাথর চাপিয়ে লুকিয়ে রেখেছে তাদের মহান নেতার পরিচয় এই পৃথিবীর রাজনীতির কালিমা লাগতে দেয়নি তোমার নামের সাথে। তোমার অবিশ্বাস্য দুর্ধর্ষ ঘটনা প্রবাহে চমকিত এই বিশ্ব। পরাধীন দেশের শাসনকর্তাদের তুমি তো নিদ্রাহীন রাত্রির কারণ। তুমি অমৃতের সন্তান। তুমি এই পঙ্কিল রাজনীতিতে থেকেও পঙ্কজ। তুমি সহস্র শহীদের বলিদানে গড়া দধিচির বজ্র। তুমি ভারতের নেতাজি, বাংলাদেশের মুজিবুরের শক্তি, ভিয়েতনামের নামহীন সৈন্য। তুমি চির অধরা বিপ্লবের বীর। হে চিরঞ্জীবী, তুমি অমর, অব্যয়, অক্ষয়। মৃত্যু তোমায় স্পর্শ করতে পারে। তুমি গুমনামী সন্ন্যাসী। তুমি আমাদের আস্থা, বিশ্বাস, চির সুভাষিত সুভাষ। যার বুকে লেলিহান শিখা নিভেছে অন্ধকার, যার চোখে স্বাধীনতা স্বপ্ন মেঘে একাকার, সে আগুন জলে জং ধরে শিকলে, সে আগুন জলে জং ধরে শিকলে, হাত ছানি দে স্বাধীন।